আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আগে থেকে ভালো আছি। ঠান্ডাটা ভালো হয়নি দেখে ভয়েসটাও ভালো না। তো নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গরুর মাংসের আচার। দাদু নানুদের মুখে শুনতাম যখন ফ্রিজ ছিল না তারা কিভাবে গরুর মাংস সংরক্ষণ করতো। তখন তারা তখন নাকি গরুর মাংসের আচার করে শুটকি বানিয়ে এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খেত। অনেক মজা নাকি, যদিও আমি ওটা কখনো খাইনি। তো গরুর মাংসের আচারটা তো খেতেই পারি, তো সেই জন্য বানিয়ে ফেললাম। গরুর মাংস দিয়ে আচার বানিয়ে সারা বছর কিভাবে সংরক্ষণ করে রাখবেন সকল প্রকার টিপস সহ এই ভিডিওতে বলে দিব। তো চলুন আমরা ভিডিও শুরু করি। গরুর মাংসের আচারের জন্য আমি এখানে হাফ কেজি মতো মাংস নিয়েছি। মাংসগুলো বড় পিস করেই কাটা, আর মাংসগুলো একদম সলিড মাংস, এটাতে কোনো হাড্ডি থাকা যাবে না, চর্বি থাকা যাবে না। আর আমি এগুলা এখন ছোট করে কেটে নিয়েছি। আর দেখুন কোনো প্রকারের কিন্তু হাড্ডি চর্বি কিচ্ছু নেই, একদম সলিড মাংসগুলো। আর মাংসের উপরে যে এক ধরনের পাতলা পর্দা মতো থাকে সেগুলো কিন্তু কেটে আমি আলাদা করে নিয়েছি। এখন আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, আদা রসুন দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। মাংসটাকে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, সাথে একটু তেল দিয়েছি আর অল্প একটু পানি দিয়েছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, মাংসটা হাফ যাতে সিদ্ধ হয়ে যায় এরকম পানি দেওয়া লাগবে। আর মাংস থেকে এমনিতেও পানি বের হবে। তো দেখুন এই পর্যায়ে মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আর যখন পুরোপুরি পানিটা টেনে যাবে তখন আমি চুলা অফ করে দেব। তো দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি এখন আচার বানানোর মূল প্রসেসটা দেখাবো। সেই জন্য আমি পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিয়েছি। সরিষার তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার কিন্তু অনেকদিন ভালো থাকবে যদি আচারটা ডুবো তেলের মধ্যে থাকে। তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্তা শুকনা মরিচ আর আস্তা পাঁচফোড়ন। এগুলো থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষা বাটা। আর সরিষা বাটার সময় কোনো পানি দেওয়া যাবে না, প্রয়োজনে সিরকা বা ভিনেগার ব্যবহার করতে পারেন। তো এগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি রসুনের কিছু কোষও দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি শুকনো গুঁড়া মশলাগুলো দিচ্ছি আমি হলুদ গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। সব মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আর চুলাটা এ পর্যায়ে কিন্তু একদম মিডিয়াম লো করে রেখেছি যাতে পুড়ে না যায়। আর যেহেতু সরিষার তেল এজন্য ফেনা হয়েছে, একটু নাড়লে ঠিক হয়ে যাবে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। সব কিছু মিক্সড করে নেওয়ার পরে আমি 5-6 মিনিট এভাবে রান্না করে নিব। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো করে রেখেছি। আর এই পর্যায়ে কোনো প্রকার পানি কিন্তু দেওয়া যাবে না, আর ঢাকনাও দেওয়া যাবে না, একটু সময় ধরে রান্না করতে হবে। 5-6 মিনিট পরে এখন আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। এটা আমি ভিনেগার দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি, তারপর কাঠটা বের করে নিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি টকটা একটু বেশি দিয়েছি, যেহেতু আচারটা ভাত, পোলাও, খিচুড়ির সাথে খাবো। তো সেই জন্য ঝাল আর টকটা যদি একটু বেশি হয় আমার মনে হয় ভালো লাগবে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি সিরকা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আগেও তেঁতুলে আর সরিষা বাটাতে সিরকা ব্যবহার করেছি, এখন অল্প করে দিয়েছি। আর আমি এখন দিয়ে দিব লবণ। আগে কিন্তু আমি লবণ দিই না, একদম মাংসের শুরুতে যখন মাংসটা সিদ্ধ করেছি তখন দিয়েছি। আর এখন দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে ভালো করে এটাকে সময় ধরে রান্না করে নিতে হবে। আর একটু পরপরই নাড়তে হবে যাতে পোড়া না লাগে, কারণ যেহেতু মশলা এগুলো পড়ে গেলে একদম তিতা লাগবে। দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা মরিচটা আগে তেলে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর আমি বেশ ঝাল দিয়েছি, ঝাল আর টকটা একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর অবশ্যই এটাতে কোনো রকমের চিনি কিন্তু দেওয়া যাবে না। আর এখন আমি কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি, আপনাদের বাসায় থাকলে দেবেন, না থাকলে দিতে হবে না। তবে চিনি দেওয়া যাবে না, এটা যেহেতু মাংস ঝাল টক, তো সেই জন্য চিনিটা ব্যবহার করা যাবে না। তো দেখুন আমি সব কিছু কিন্তু এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর সময় ধরে রান্না করে নিচ্ছি। এভাবে 10 মিনিট রান্না করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা তেলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এটা একদম শেষের দিকে দিচ্ছি, যখন মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তো আচারটা যখন হয়ে আসবে তখন দিতে হবে। কারণ পাঁচফোড়ন দেওয়ার পরে যে কোনো আচারের কালারে কিন্তু কালো হয়ে যায়। তো এখন আমি পাঁচফোড়ন দিয়ে আরও কিছুটা সময় রান্না করব। রান্না করতে করতে যখন মাংসটা দেখবো যে কালার চেঞ্জ হয়ে আসছে, মশলাটাও পুড়ে যাবে না, তখন আমি চুলাটা অফ করে দিব। তো এই পর্যায়ে দেখুন মাংসের কালারটা একদম কালা ভুনার মতো লাগতেছে, কালারটা সুন্দর একটা কালার হয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিচ্ছি, আমার আচারটা একদম রেডি। আর মাংস যেহেতু একটু সময় ধরে রান্নাটা করতে হবে, চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে।
আর যে কোনো আচারই আপনি সাথে সাথে টেস্ট করলে এটার আসল স্বাদটা পাবেন না। সপ্তাহখানেক পরে যখন আপনি খাবেন টেস্টটা পাবেন, তখন আচারের ভিতরে সব মশলাগুলো যাবে। আর যদি মাঝে মাঝে রোদে দেওয়া যায় তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, রোদে দিতে হবে না। এই আচারটা আপনি এভাবে রেখে মাসের পর মাস, বছর ধরে খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখেও আপনি খেতে পারবেন। তো এই পর্যায়ে দেখুন, আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে মাংসটা কতটা জুসি হয়েছে। আর এটা যখন আপনি পোলাও, বিরিয়ানি বা সাদা ভাতই হোক না কেন একদম জমে যাবে। তো এই স্বাদটা নিতে হলে তো অবশ্যই আপনাকে বানিয়ে খেতে হবে। তো অবশ্যই বাসা বানিয়ে খাবেন। এটার কালারটা মাশাআল্লাহ যে লোভনীয় হয়েছে, খেতেও মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই জন্য অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না, অবশ্যই আপনারা মন্তব্য করে জানাবেন। আপনাদের কাছে এই গরুর মাংসের আচারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে আপনার প্রিয়জনদের সাথে দেখার সুযোগ করে দিবেন। তো সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভয়েসের জন্য যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।